পুরো পরিবারের বিরুদ্ধে একটা হিংস্রতা রয়েছে বাংলাদেশে। দুই পুত্রকে, সেই পুত্রদের নববিবাহিত বধূদের এইরকম নৃশংসভাবে হত্যা করতে হলো কেন? যদি রাজনৈতিক হয়, একটা মাত্র রাজনৈতিক, সেটি হচ্ছে এরকম হিংস্র কারা হতে পারে? মোজাম্মেল হোসেন, ধরেন এরকম একটা হাস্যকর মামলা, কিন্তু ধরেন টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি, তো যেন তেন বিষয় না, এটা একটা স্পর্শকাতর বিষয়। তো এত হাস্যকর ভাবে এই রায় দিয়ে, মানে এত কাছাকাছ কিভাবে করে এরা করছে, মানে এর পেছনের নেপথ্যের কারণটা কি? মানে করলেও তো একটু, মানে চুরি করলেও তো একটু বুদ্ধির সঙ্গে করতে হয়। তো তারা তো এতটাই মানে খেলো কেন করছে জিনিসগুলোকে? নেপথ্যের বিষয়ে তো ব্যারিস্টার সাহেব এবং নুরুন নবী স্যার যা বললেন তার মধ্যেও তো কিছু পয়েন্ট আছে। আমি আজ কিছু ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমগুলিতে টিউলিপ সিদ্দিকের মামলাটির ফলাফল কিভাবে খবর পরিবেশন করা হয়েছে সেটি দেখতে গিয়ে দেখলাম যে তারা দুটি বিষয়ের উপরে এইরকম গুরুত্ব আরোপ করেছে যে প্রতিটি রিপোর্টে এই দুটি বিষয় আছে। তার একটি হচ্ছে যে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে, মানে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় হলো, সেটিতেও কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো এটিকে হাইলাইট করেছে যে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, তিনি অনুপস্থিত। আর টিউলিপের ব্যাপারে আরেকটি বিষয়ের উপরে তারা জোর দিয়েছে যে তিনি তো অনুপস্থিত, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্পণের অন্যবিধ সুযোগও দেওয়া হয়নি। অর্থাৎ তিনি যে বারবার চাচ্ছিলেন যে আমার কি অপরাধ আমাকে জানান, এই নুরুন নবী স্যার যেটা বলেছেন যে আমার কি অপরাধ সেটা জানান, সেটি জানানো হয়নি। এই খবরগুলোতে আরো দেখলাম যে তার যে দল লেবার পার্টি, তার মধ্যে কিন্তু তার অবস্থান খুব ভালো। তিনি এর আগে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই জন্য তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আজকেও লেবার পার্টি থেকে বলা হয়েছে যে আমরা এই বিচারের ফলাফল গ্রহণ করি না, এবং তিনি পার্লামেন্ট সদস্য আছেন এবং হুইপ আছেন। কাজেই তার যেটা সম্মানজনক স্থান সেটা দেখা যায়। তা আমি দেখছি যে এই দুইটি দিক থেকে এই বিচারটি, এই নির্বাচন মানে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছেও খুব একটা গ্রহণযোগ্য হবে না। আর আপনি আগেই বলেছেন যে হাস্যকর, আমার কাছে আজকে সারাদিন অনেকে জানতে চাচ্ছিল যে টিউলিপের অপরাধ কি আর কিসের ভিত্তিতে শাস্তিটা দেওয়া হয়েছে। তো তারা পত্রিকা পড়েই আমার কাছে জানতে চাচ্ছিল। আমিও পত্রিকার বিভিন্ন খবরাখবর দেখে দেখলাম যে অপরাধটা কি। শেখ হাসিনার পরিবারের সমস্ত লোকের সদস্যদের বিরুদ্ধে এই এই শুধু এই মামলাটাই যদি ধরি তাহলে যে 6টা মামলা হয়েছে 6টি প্লটের ব্যাপারে। তো তাদের বিরুদ্ধে অভিযোগটা হলো যে তারা বেআইনিভাবে এই প্লটগুলো নিয়েছেন। কিভাবে বেআইনি? তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কেউ উপস্থিত হননি এবং কেউ আসেননি। তবে বিভিন্নভাবে তারা বলেছেন যে আমাদের নামে তো অন্য জায়গায় প্লট নেই যে আমরা পাবো না, আমাদের বাবা মার বাড়িঘর আছে ইত্যাদি আছে, কিন্তু আমি তো কোনো প্লট কিনিনি। হ্যাঁ, যেমন ধরুন জয়ের কথা, যেমন ধরুন পুতুলের কথা বা রেদওয়ানের কথা, তারা বলছে আমরা তো কিনিনি, তাহলে আমাদের কেন সাজা হলো এটা। যাই হোক, তো টিউলিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লটও না, তদবির করার জন্য সাজা হয়েছে। কিরকম তদবির? কিরকম তদবির? সাবেক প্রধানমন্ত্রীর বোন হলেন শেখ রেহানা এবং তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। টিউলিপের সঙ্গে মানে কয়েক বছরের মধ্যেও দেখা সাক্ষাৎ যোগাযোগ না হলেও ওই দুই বোনের মধ্যে প্রায়শই দেখা হয়। তো এর তদবিরের জন্য কি বোন মানে ঝির দরকার হয়? আর তদবিরটা কিভাবে করেছেন ব্যারিস্টার সাহেব তো বলেছেন। তা আপনি যে হাস্যকর কথাটা বললেন, আজকে আমি দেখলাম যে বাংলাদেশের যারা এই ব্যাপারে খোঁজ খবর করছে তাদের কাছে দুটো বিষয়, একটা হলো বিস্ময় যে এটিতে কেমন করে সাজা হয়, আরেকটি হলো যে হাস্যকর। তো ব্যারিস্টার সাহেব বললেন যে প্রমাণ কি? প্রমাণ হলো দুইজন লোক
সাবেক প্রধানমন্ত্রীর অফিসে চাকরি করেন, তারা শুনেছেন যে কি ওই প্রসিকিউশন থেকে এটাই বলা হয়েছে যে বার্তা দিয়ে, চিঠি দিয়ে, মেসেজ দিয়ে, কেমন এই তদবিরটা করা হয়েছে। আচ্ছা, খালা মায়ের জন্য তদবির করতে হবে খালার কাছে, তাও আবার সালাউদ্দিন নামে একজন কর্মচারীর মাধ্যমে। এই ব্যাপারটাতে একটা হাস্যরস তৈরি হয়েছে আসলে। তো এই হাস্যরসের বিষয়ে আমি মনে করি যে এই ব্যাপারে যদি কোনো কিছু বলতে হয় প্রসিকিউশন বলবে। তবে এটির মধ্যে আমি একটা জিনিস দেখি, আপনি যদি এখন আমাকে একটু সময় দেন, বলতে দেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু, যিনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা, যিনি প্রায় 2 দশক দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, এই দুজন তো ঘোরতরভাবে রাজনীতিবিদ। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, বঙ্গবন্ধুর বিরুদ্ধেও সমালোচনা থাকতে পারে। তিনি বাকশাল করে একদলীয় শাসন করেছিলেন, এটা গণতান্ত্রিক কি অগণতান্ত্রিক এগুলি উঠতে পারে। তার আমলে দুর্নীতি হয়েছে, তিনি নিজেই তার নিজের লোকের দুর্নীতির বিষয়ে মানে আর্তনাদ করে করে বক্তৃতা করতেন যে আমি চোরের দলের মধ্যে বসে আছি, কেমন। কাজেই দুর্নীতি সমালোচনা হতে পারে, কিন্তু আমি বাংলাদেশের ইতিহাসে একটা দেখছি যে বঙ্গবন্ধু এবং তার কন্যা যারা রাজনীতিবিদ, তাদের বিষয়ে শুধু নয়, পুরো পরিবারের বিরুদ্ধে একটা হিংস্রতা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাগুলির মধ্যে। এই হিংস্রতাটা কিভাবে বোঝা যায়? ধরুন, বঙ্গবন্ধু মানে স্বৈর শাসন কায়েম করছিলেন, তার হাত থেকে ক্ষমতা নেওয়ার কোনো উপায় ছিল না, সুতরাং তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক আন্দোলন কিন্তু হয়নি, দেশের মানুষ তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি, তাকে হত্যা করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো যারা হত্যাকারী তারা বলতে পারে যে তিনি তো সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রাখেননি, তার চলো তাকে আমরা হত্যা করে দেশের পথ উন্মুক্ত করি। তো তিনি তো সিঁড়িতেই নিহত হয়ে গেলেন, গুলিতে, সিঁড়িতেই যিনি নিহত হয়ে গেলেন, যিনি তোমাদের বিবেচনায় গণতন্ত্রের প্রতিবন্ধক, তারপরে উপরে উঠে তার স্ত্রীকে, তার শিশু সন্তানকে, তার 3 পুত্র, শিশু সন্তান ছাড়াও আরো 2 পুত্রকে, সেই পুত্রদের নববিবাহিত বধূদের এইরকম নৃশংসভাবে হত্যা করতে হলো কেন? হ্যাঁ, তার ফুফাতো ভাইকে, তারপর অন্যান্য বাড়িতে সে হ্যাঁ, শেখ মনির বাড়িতে গিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী। এই যে হিংস্রতা, কেমন, এটা কিন্তু রাজনৈতিক না। যদি রাজনৈতিক হয়, একটা মাত্র রাজনৈতিক, সেটি হচ্ছে এরকম হিংস্র কারা হতে পারে? তখন আমাদের সামনে যতগুলো রাজনৈতিক পক্ষ ছিল, তার মধ্যে একমাত্র পাকিস্তানের সেনাবাহিনী, যারা এখানে যুদ্ধ করে হেরে গেছে, অপমানিত হয়ে সারেন্ডার করে চলে যেতে হয়েছে, আর পাকিস্তানের শাসক গোষ্ঠী, তখন যাদের নেতা হলেন ইয়াহিয়া খান, কেমন, তাদের কাছে এটা জিঘাংসার মতো হতে পারে যে আমাদেরকে হারিয়ে দিয়েছে, আমাদের লোক মেরেছে যুদ্ধ করে, কেমন, আমরা এটা করি। তাই এই শিশু, নারী, তাদেরকে হত্যা করা পরিবারের, তখন যারা পাকিস্তান মনস্ক ছিল, আপনাদের হয়তো মনে আছে যে 15ই আগস্টে কিছু লোক কিন্তু উল্লাস করেছিল, কথা সত্য, তারা পাকিস্তান মনস্ক ছিল, যাদেরকে আমরা বলি যে রাজাকার, এবং এখন যাদেরকে বলি রাজাকারের বংশধর, কেমন। মিষ্টি বিতরণ করা হয়েছিল, এবং তাদের মধ্যে আমি নিজের কানে শুনেছি বলে গোষ্ঠী শেষ। এই যে গোষ্ঠী শেষ, এই কথাটার মধ্যে যে কি প্রচন্ড প্রতিহিংসা এবং একটি পরিবারের প্রতি ঘৃণা। সেই পরিবারের প্রতি ঘৃণা হচ্ছে এই জন্য যে তারা পাকিস্তান ভেঙেছে। তার প্রমাণ কি? প্রমাণ হলো খন্দকার মোশতাক ক্ষমতা নিয়েই প্রথম জয় বাংলা ভুলে গিয়ে বললেন পাকিস্তান জিন্দাবাদ। কেন? আরে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তানের মতোই। রেডিও বাংলাদেশ বেতার নাম পরিবর্তন করলেন রেডিও বাংলাদেশ, কেমন, একটা টুপি পরলেন এবং বললেন যে এরকম পোশাক হবে, যদিও পোশাকটা তিনি রাখেননি, পাকিস্তানের মতো একটা পোশাক। তাহলে বোঝা যায় যে তার হত্যার মূল ব্যাপার হলো পাকিস্তানি ভাবধারাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা।
তার প্রায় 50 বছর পরে এবার কি হলো? জুলাই অভ্যুত্থান, রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান। সেটা তো তার সূচনা যদি হয় যে কোটা সংস্কার, আমাদের চাকরি বাকরি, তারপরে ঠিক আছে গুলি খেয়ে এত লোক মারা গেছে, একটাই মাত্র দাবি শেখ হাসিনার পতন, শেখ হাসিনার পতন, আর কিন্তু কোনো রাজনৈতিক দাবি ওঠে নাই। এখন যে কত কিছু বলা হয় পরবর্তীকালে, হ্যাঁ, যে ওই বিপ্লবের অভিপ্রায় দ্বিতীয় রিপাবলিক, যেমন ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু ছিল না, একটাই ছিল শেখ হাসিনার পতন। ঠিক আছে, দেশের মানুষের অনেক দুঃখ দুর্দশা ছিল, অনেক ক্ষোভ ছিল, যে কারণেই হোক নানা ঘটনার মধ্য দিয়ে সেই বিক্ষুব্ধ মানুষগুলোকে সংগঠিত করা সম্ভব হয়েছিল। আরো নানা ঘটনার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রায় জীবন সংশয় হয়েছিল, তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন, এই সবই হলো। কিন্তু 5ই আগস্ট বিকেল থেকে কি হলো, দুপুরের পর থেকে কি হলো? মুক্তিযুদ্ধের যত স্মারক, মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহন করে এমন যত চিহ্ন, সব কিছুর উপরে আক্রমণ হলো। বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর নামে তার বাড়িটিকে যে জাদুঘর করা হয়েছিল, সেইটি শুধু নয়, সারা দেশে মুজিবনগরের ভাস্কর্যগুলো পর্যন্ত, কেমন আপনার ঢাকার সরোয়ার্দী উদ্যানের সেই সৌধের নিচে ভূগর্ভস্থ জাদুঘর, সব কিছুর উপর আক্রমণ করা হলো। এইটা কেন? এই যে হিংস্রতা, আমি এই হিংস্রতার একটা ধারাবাহিকতা দেখি যে এখন 15ই আগস্ট যে 2 বোন বেঁচে গিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, শেখ হাসিনার পুত্র ও কন্যা, তার কন্যা একটি জাতিসংঘ এজেন্সিতে দক্ষিণ এশীয় প্রধান হিসেবে কাজ করেন, কেমন, তার বিরুদ্ধে খুঁজে বের করতে হবে যে তিনি যে আবেদন করেছিলেন সেই আবেদনে তিনি ভুল তথ্য দিয়েছিলেন বলে আমাদের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, প্রথম অভিযোগ এনেছিল, কেমন। এবং শেখ রেহানার সন্তানরা যারা এই দেশেও থাকেনি, বাইরে থেকেছে, টিউলিপ ইত্যাদি, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে, মামলা দিতে হবে। তো মামলাগুলি যদি প্রক্রিয়াগতভাবে সঠিক হয়, যদি সঠিকভাবে বিচার করে শাস্তি দেওয়া হয়, প্লটের ব্যাপারে শাস্তি হতেও পারে আমি মনে করি। তবে এই মামলাতে গিয়ে আমরা দেখি যে তারা কেউ আবেদন করেননি, তারা কেউ আবেদন করেননি কিন্তু প্লট পেয়েছেন। তখন বলা হচ্ছে যে তোমরা ক্ষমতা অপব্যবহার করে প্লট নিয়েছো, ওটা আমরা তো প্লট চাইনি, কেমন, প্লট নিয়েছো। আবার বলছে যে আমাদের তো অন্য প্লট নাই, ফলে আমরা যদি প্লট পাই তাহলে আমরা কেন অপরাধী। তারা প্লট পাননি। দেখুন আমাদের দেশের শাসন ব্যবস্থা এরকম হয় যে তারা কেউ প্লটের জন্য আবেদন করেননি, তারিখ চলে গেছে, তারপরে তাদের এটা প্রসেস হয়েছে। সেখানে তারা কতখানি দায়ী? আমাদের দেশের যে রাজনীতি, যে সামাজিক পরিস্থিতি, তাকে হয় কি অনেক কর্মকর্তা কর্মচারীরাও তো বলতে পারে, হ্যাঁ, যে ম্যাডাম আপনি একটা প্লট নেন, আপনার ছেলেকে একটা প্লট দিই, আপনার মেয়েকে একটা প্লট দিই, কেমন, এইভাবে তো এটা দেওয়া হতে পারে। আমি বলি যে দেওয়া হতে পারে, কিন্তু তারা যদি নিয়ে থাকেন তাহলেও সেটা তাদের অপরাধ হয়। কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে মনে হচ্ছে যে কিছু একটা খুঁজে বের করতে হবে, এই পরিবারের বংশধর দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম যারা আমাদের সামনে আছে, প্রত্যেককে শাস্তি দিতে হবে। এবং সেই শাস্তি দিতে গিয়ে টিউলিপের শাস্তিটা আসলে সম্ভবত কিছুটা হাস্যকর, অনেকটা প্রশ্নবিদ্ধ। এবং বিদেশে আমাদের দেশের রাজনীতি, আদালত, বিচার প্রক্রিয়া, বিচারের গুণগত মান ইত্যাদি সব বিষয়ে আমাদের ভাবমূর্তি খুব বিপন্ন হয়ে পড়ার মতো একটা মামলা হলো।